আজ আমরা রোমানা বৈশাখীর লেখা অবলৌকিক উপন্যাসটা নিয়ে একটু গভীরভাবে আলোচনা করব। এ বইটার সবচেয়ে আমার কাছে যেটা সবচেয়ে আকর্ষণীয় লেগেছে তা হলো এটা দুটো একেবারে ভিন্ন জগৎকে এক সুতোয় গেঁথেছে। একদম। একদিকে আছে আজকের দিনের এক মানুষের আরমান হাসানের মানসিক আর শারীরিক সংকট, আর অন্যদিকে হাজার হাজার বছরের পুরনো এক পৌরাণিক কাহিনী। ঠিক। আমাদের আজকের কাজ হলো এই সোর্সগুলো ঘেঁটে দেখা কিভাবে লেখক এই দুই আপাতদৃষ্টিতে সম্পর্কহীন জগৎকে এক বিন্দুতে মেলালেন। হ্যাঁ, আর এই মেলবন্ধনটা কিন্তু খুবই রহস্যময়। একদিকে আমরা দেখব আরমান হাসান নামের একজন আধুনিক সফল মানুষের জীবন কিভাবে একটা ঝড়ে তছনছ হয়ে যায়, আর ঠিক তার সমান্তরালে আমাদের নিয়ে যাওয়া হবে প্রাচীন থিপসের এক ভয়ঙ্কর জগতে, যেখানে রাজত্ব করে এক পিশাচ রানী। আমাদের আলোচনার উদ্দেশ্য হলো এই দুই গল্পের ভেতরে সেই যোগসূত্রটা খুঁজে বের করা। আর হিজরা সম্প্রদায়ের ভূমিকাটাও তো এখানে বেশ গুরুত্বপূর্ণ। অবশ্যই, সেটা তো গল্পের অন্যতম মূল ভিত্তি। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক এই জটিল আর আকর্ষণীয় কাহিনীর গভীরে প্রবেশ করা। চলুন। আচ্ছা, গল্পের শুরুটাই তো বেশ ধাক্কা দেওয়ার মতো। আরমান হাসান এমন একজন চরিত্র যার সব কিছু ছিল, কিন্তু এখন কিছুই নেই আর কি। একদম। আরমান একজন 40 সফল মানুষ যার জীবনটা ছিল একেবারে সাজানো গোছানো, কিন্তু একটা ব্রেন স্ট্রোক তার জীবনটা উলটপালট করে দেয়। তার শরীরের বাম পাশটা প্রায় অচল হয়ে যায়। একবার ভাবুন তো, যে মানুষটা নিজের ক্ষমতার ওপর ভর করে এত দূর এসছে, সে এখন নিজের শরীরের ওপরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। এটা তো একটা প্রচণ্ড মানসিক আঘাত। তা তো বটেই, কিন্তু শুধু শারীরিক নয়, আমার মনে হয় তার চেয়েও বড় আঘাতটা তো অপেক্ষা করছিল যখন সে জানতে পারে তার স্ত্রী রীতা অন্য কারো সন্তানের মা হতে চলেছে। হ্যাঁ, এটা তো যে কোনো মানুষের জন্য একটা চরম বিশ্বাসঘাতকতা। এটা শুধু বিশ্বাসঘাতকতা নয়, এটা তার পুরুষত্বের একটা চরম আঘাত। একদিকে সে শারীরিকভাবে অক্ষম, অন্যদিকে স্ত্রীর এই প্রতারণা, এই দুটো বিষয় মিলে তার আত্মসম্মান, তার পরিচয়কে একদম ঘুরিয়ে দেয়। সে এক গভীর হতাশার শূন্যতার মধ্যে ডুবে যেতে থাকে। ঠিক, গল্পটা এই অন্ধকার জায়গা থেকেই কিন্তু শুরু হয়। আর ঠিক এই অন্ধকারের মধ্যে এক ঝলক অদ্ভুত আলোর মতো প্রবেশ করে সুরাইয়া হিজরা নামের চরিত্রটি। তার কেয়ারটেকারই তাকে এই হিজরার কথা বলে, যার নাকি বিশেষ চিকিৎসার ক্ষমতা আছে। আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং লেগেছে। আরমানের মতো একজন আধুনিক যুক্তিবাদী মানুষ কেন এমন অবৈজ্ঞানিক চিকিৎসার দিকে ঝুঁকবে? কারণ সে একেবারে খাদের কিনারে দাঁড়িয়েছিল। যখন যুক্তি, বিজ্ঞান, আধুনিক চিকিৎসা তাকে সম্পূর্ণ সারিয়ে তুলতে পারছিল না, তখন মানুষ তো খড়কুটো ধরে হলেও বাঁচতে চায়, তাই না? রাইট। সুরাইয়ার আগমনটা হলো সেই খড়কুটো। কিন্তু পাঠক হিসাবে আমরা শুরু থেকেই বুঝতে পারি এই চরিত্রটা সাধারণ কেউ নয়। তার আগমনেই গল্পের মোড় ঘুরে যায়। একদম। এবং আরমানের বাস্তবতাকে এক অলৌকিক জগতের সাথে জুড়ে দিতে শুরু করে। আরমানের এই ব্যক্তিগত নরকের সমান্তরালেই লেখক আমাদের লিটারালি এক প্রাচীন নরকে নিয়ে যান, হাজার হাজার বছর আগের থিবস। আর সেখানকার রানী আনাহিতা। এই অংশটা পড়ার সময় তো গায়ে কাটা দিচ্ছিল। দেবেই তো, কারণ আনাহিতা কোনো সাধারণ রানী নয়, সে এক পিশাচ রানী, এক নিষ্ঠুর সত্তা। উপন্যাসের বর্ণনায় তাকে ঘিরে রয়েছে এক রহস্য আর ভয়। সে এক বিশাল মহলে বাস করে, আর তার সেবায় নিয়োজিত থাকে খোঁজা কৃতদাসরা। এই খোঁজা কৃতদাস শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই বিষয়টা একটু বুঝিয়ে বললে ভালো হয়। খোঁজা কৃতদাস বলতে ঠিক কি বোঝানো হচ্ছে এবং গল্পের জন্য এটা কেন এত গুরুত্বপূর্ণ? খোঁজা বা ইউনেক হলো সেই পুরুষ যার যৌনাঙ্গ অস্ত্রোপচারের মাধ্যমে বাদ দেয়া হয়েছে। প্রাচীনকালে বিশেষ করে মেসোপটেমিয়া, মিশর বা অটোমান সাম্রাজ্যের হারেমে এদেরকে পাহারাদার বা সেবক হিসেবে রাখা হতো। ও আচ্ছা। কারণ মনে করা হতো যেহেতু তাদের পুরুষত্ব নেই, তাই তারা রানীর বা হারেমের নারীদের জন্য নিরাপদ। আনাহিতার চারপাশে এদের উপস্থিতি তার ক্ষমতার প্রতীক। তার সে পুরুষদের পুরুষত্ব কেড়ে নিয়ে তাদেরকে নিজের দাসে পরিণত করে। এটা আরমানের বর্তমান পরিস্থিতির সাথে একটা ভয়ঙ্কর মিল তৈরি করে, যে নিজের পুরুষত্ব নিয়ে সংকটে ভুগছে। বাহ, তার আনাহিতার রাজ্যের পাওয়ার ডাইনামিক্স আর আরমানের ব্যক্তিগত জীবনের পাওয়ারলেসনেস
এই দুটোকে লেখক পাশাপাশি রাখছেন। ঠিক তাই। আর আনাহিতার উপাসনার পদ্ধতিও তো বেশ ভয়ঙ্কর। হ্যাঁ, ভয়ঙ্কর সব আচারের আয়োজন করা হয়, যার মধ্যে সবচেয়ে নৃশংস হলো পুরুষদের বলি দেওয়া। তার প্রধান পুরোহিতের নাম সুলাইমান, যে তার সব আদেশে এই ভয়ঙ্কর কাজগুলো সম্পন্ন করে। এই প্রাচীন কাহিনীটা শুধু একটা ফ্যান্টাসি নয়, এটা গল্পের মূল থিমের প্রতিচ্ছবি। এই পৌরাণিক কাহিনীতে লেখক অবমানব নামে একটা ধারণার জন্ম দিয়েছেন। বইয়ের একটা লাইনে বলা আছে, তারা ছিলেন, তারা আছেন, তারা থাকবেন। এই অবমানব কারা? এই ধারণাটা দিয়ে লেখক কি বলতে চেয়েছেন? অন্য স্তরে চলে যায়। অবমানব বলতে লেখক এখানে হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষদের এক পৌরাণিক রূপ দিয়েছেন। আচ্ছা, তিনি বলতে চেয়েছেন এরা মানব সভ্যতার পাশাপাশি আদিকাল থেকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা এক ভিন্ন প্রজাতি। এটা একটা দারুণ শক্তিশালী ধারণা। সমাজ যাদেরকে কোণঠাসা করে রাখে, লেখক তাদেরকে প্রায় অতি প্রাকৃত এক সম্মানের জায়গায় বসাচ্ছেন। একদম। বলছেন তারা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ইতিহাসের এক নিরবচ্ছিন্ন ধারা। তার মানে সামাজিক পরিচয়ের বাইরে গিয়ে তাদের একটা পৌরাণিক পরিচয় তৈরি করা হচ্ছে। আর এই সূত্র ধরেই তো বইটা হিজড়া সম্প্রদায়ের ইতিহাস আর বিজ্ঞানের গভীরে প্রবেশ করে। হ্যাঁ, আর এই আলোচনার কেন্দ্রে রয়েছে সুরাইয়া হিজড়া। ঠিক। উপন্যাসটি হিজড়া সম্প্রদায়কে শুধু সামাজিক ভিকটিম হিসেবে দেখায়নি, বরং তাদের একটা সমৃদ্ধ এবং জটিল ইতিহাস আছে সেটা তুলে ধরেছে। আরমানের বন্ধু শফিক, যে একজন মনোরোগ বিশেষজ্ঞ, সে যখন এই বিষয়ে পড়াশোনা করে তখন আমরাও অনেক কিছু জানতে পারি, যেমন মেসোপটেমিয়া, অ্যাসিরীয় সভ্যতা থেকে শুরু করে অটোমান সাম্রাজ্যের হারেমে খোজাদের ভূমিকার কথা। এগুলো তো ঐতিহাসিক সত্য, কিন্তু লেখক যেভাবে গ্রিক পুরাণের প্রসঙ্গ টেনে এনেছেন সেটাও চমৎকার। হারমেস আর অ্যাফ্রোডাইটিসের সন্তান হার্ম্যাফ্রোডাইটাসের কাহিনী, যেখান থেকে শব্দটার উৎপত্তি, এই তথ্যগুলো গল্পকে আরও গভীর করে তোলে। কিন্তু লেখক শুধু পুরাণ বা ইতিহাসেই থেমে থাকেননি, এর পেছনের বিজ্ঞানকেও সামনে এনেছেন। আর এখানেই বইটা আরও বেশি বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। যেমন ক্লাইনফেল্টের সিনড্রোমের কথা বলা হয়েছে। হ্যাঁ, এটা আসলে কি? এটা একটা জেনেটিক অবস্থা যেখানে একজন পুরুষ দুটো এক্স ক্রোমোজোম আর একটা ওয়াই ক্রোমোজোম মানে XXY নিয়ে জন্মায়, যেখানে সাধারণ পুরুষের থাকে XY। রাইট। এর ফলে তার মধ্যে কিছু নারী সুলভ বৈশিষ্ট্য দেখা যেতে পারে। আর টার্নার সিনড্রোমের কথাও আছে, যা ঠিক এর উল্টো, যেখানে একজন নারী একটিমাত্র এক্স ক্রোমোজোম মানে এক্সো নিয়ে জন্মায়। ঠিক এই বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো দিয়ে লেখক দেখিয়েছেন যে লিঙ্গ বা সেক্সের ধারণাটা আমাদের ভাবনার চেয়ে অনেক বেশি জটিল। এটা শুধু পুরুষ বা নারীর বাইনারিতে সীমাবদ্ধ নয়। এর মাধ্যমে হিজড়া হওয়ার জৈবিক কারণগুলোকেও গল্পের সাথে সংযুক্ত করা হয়েছে। হ্যাঁ, যা একে নিছক সামাজিক বা পৌরাণিক পরিচয়ের বাইরে নিয়ে গিয়ে একটা বাস্তব ভিত্তি দেয়। আচ্ছা, আমরা এখন পর্যন্ত 3টা স্তর নিয়ে কথা বললাম। আরমানের বর্তমান সংকট, আনাহিতার প্রাচীন কিংবদন্তি, আর হিজড়া সম্প্রদায়ের ঐতিহাসিক ও বৈজ্ঞানিক প্রেক্ষাপট। গল্পের সবচেয়ে রোমাঞ্চকর অংশ হলো যখন এই 3টা স্তর একসাথে মিশে যেতে শুরু করে, বিশেষ করে আরমানের স্বপ্নগুলোর মাধ্যমে। হ্যাঁ, আরমানের দুঃস্বপ্নগুলো আর সাধারণ থাকে না। সে স্বপ্নে বারবার সেই পিশাচ রানী আনাহিতা আর তার বলিদানের ভয়ঙ্কর দৃশ্য দেখতে শুরু করে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো সে নিজেকে দর্শক হিসেবে দেখে না। সে স্বপ্নে নিজেকে সেই খোঁজা পুরোহিত সুলাইমানের ভূমিকায় দেখতে পায়, যে রানীর আদেশে সেসব ভয়ঙ্কর কাজ করতে বাধ্য হচ্ছে। একজন সাধারণ মানুষ হিসেবে এটা কল্পনা করতেই তো গায়ে কাটা দেয়। নিজের অবচেতন মন যদি এমন ভয়ঙ্কর রূপ নেয়, তাহলে তো বাস্তবতা আর স্বপ্নের মধ্যে পার্থক্য করাই কঠিন। আর এখানেই সুরাইয়া হেজরার ভূমিকাটা আরও রহস্যময় হয়ে ওঠে। সে কি কেবলই আরমানের চিকিৎসার জন্য এসেছে, নাকি তার আগমনের পেছনে অন্য কোনো গভীর উদ্দেশ্য আছে? ঠিক, সে যেভাবে আরমানের সেবা করে, তাকে বিভিন্ন পথ্য দেয়, মন্ত্র পাঠ করে, সেগুলো কি নিশ্চক চিকিৎসা নাকি কোনো প্রাচীন আচারের প্রস্তুতি? উপন্যাসটা আমাদের মনে এই প্রশ্ন জাগিয়ে তোলে। সুরাইয়া কি আরমানকে কোনো প্রাচীন ভবিষ্যৎবাণীর অংশ হিসেবে তৈরি করছে? অন্যদিকে আরমানের বন্ধু সাইকিয়াট্রিস্ট শফিক এই সব ঘটনাকে একটা যৌক্তিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, তার মতে যা কিছু ঘটছে সবই আরমানের মনের খেলা। এটা এক ধরনের মানসিক বিকার,
তার ব্যাখ্যাটাও কিন্তু ফেলে দেওয়ার মতো না। এক্কেবারেই না। শফিকের দৃষ্টিকোণ থেকে দেখলে সব কিছুই মন্তিক। স্ত্রীর বিশ্বাসঘাতকতা আর নিজের শারীরিক অক্ষমতা। এই হীনমন্যতা থেকেই আরমানের অবচেতন মনে এই ভয়াবহ স্বপ্নগুলোর জন্ম দিচ্ছে। একদম। সে নিজেকে ক্ষমতাহীন মনে করে, তাই স্বপ্নে সে একজন ক্ষমতাহীন খোঁজা পুরোহিতের রূপ নেয়। এটা একটা ক্লাসিক সাইকোলজিক্যাল কেস স্টাডি হতে পারত। কিন্তু গল্পটা তো শুধু সাইকোলজিতে থেমে থাকে না। না, ঘটনা প্রবাহ এমন দিকে মন নিতে শুরু করে যেখানে যুক্তি বা বিজ্ঞান দিয়ে সবকিছুর ব্যাখ্যা করা কঠিন হয়ে পড়ে। বাস্তব জীবনে এমন কিছু ঘটনা ঘটতে থাকে যা আরমানের স্বপ্নের সাথে মিলে যায়। ঠিক এখানেই উপন্যাসটি থ্রিলারের রূপ নেয়। পাঠক হিসেবে আমরাও দ্বিধায় পড়ে যাই, কোনটা বিশ্বাস করব, শফিকের বৈজ্ঞানিক ব্যাখ্যা নাকি সুরাইয়ার অলৌকিক জগৎ। আর উপন্যাসটা ধীরে ধীরে ইঙ্গিত দেয় যে আরমান হয়তো আসলেই সেই প্রাচীন পুরোহিত সুলাইমানের পুনরাবির্ভাব। হাজার হাজার বছর পর তার জন্ম হয়েছে এক অসমাপ্ত কাজ শেষ করার জন্য। আর সেই অসমাপ্ত কাজটা হলো পিশাচ রানী আনাহিতার সাথে আবারও মোকাবেলা করা। তার মানে এটা একটা প্রতিশোধের গল্প যা হাজার হাজার বছর ধরে চক্রাকারে ফিরে আসছে। অনেকটাই তাই। গল্পটি যখন তার চূড়ান্ত পরিণতির দিকে এগোয়, তখন দেখা যায় আমাবস্যার রাতে সেই প্রাচীন আচারের পুনরাবৃত্তির আয়োজন করা হচ্ছে। আর সেই আচারে আরমানের এক বিশেষ ভূমিকা রয়েছে। এখন প্রশ্ন হলো, সে কি সেই বলি হবে, নাকি বলিদাতা, নাকি সেই চক্রটা ভেঙে বেরিয়ে আসতে পারবে? এই সাসপেন্সটাই পাঠককে শেষ পর্যন্ত টেনে নিয়ে যায়। তাহলে সব মিলিয়ে অবলৌকিক শুধু একটা অতিপ্রাকৃত বা মনস্তাত্ত্বিক থ্রিলার নয়, এটা তার চেয়ে অনেক বেশি কিছু। অনেক গভীর। এটা ইতিহাস, পুরাণ, বিজ্ঞান আর মানব সম্পর্কের এক জটিল বুনন। গল্পটা আমাদের দেখায় যে বর্তমানের সংকট বা অস্তিত্বের শিকড় অতীতের কতটা গভীরে বিস্তৃত থাকতে পারে। একদম। এই আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যায়, যা উপন্যাসটিও আমাদের দিকে ছুড়ে দেয়। আমাদের পরিচিত জগতের আড়ালে কি আসলে অন্য কোনো বাস্তবতার অস্তিত্ব রয়েছে যা আমাদের নিয়ন্ত্রণ করে? ইন্টারেস্টিং প্রশ্ন। আমাদের জীবন কি কেবলই আমাদের কর্মের ফল, নাকি তা হাজার হাজার বছরের পুরনো কোনো কিংবদন্তি বা চক্রের অংশ যা আজও তার প্রভাব বিস্তার করে চলেছে? এই প্রশ্নটি হয়তো অবলৌকিকের মূল রহস্য, যা পাঠকদেরও ভাবাবে।